কেউ একজন একটু লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। মেসেঞ্জার গ্রুপে কেউ একজন লিঙ্কটা দিয়ে দাও, এই লাইভের লিঙ্কটা কেউ একটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। আর সবাই অ্যাটেন্ডেন্স দাও, সবাই লাইভের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে যে কোনো একজনে দিয়ে দাও। আর সবাই লাইক যে কমেন্টে নিজেদের নামটা জানাই দাও। আচ্ছা, সবাই একটু নিজেদের নামটা কমেন্টে জানাই দাও, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর আমরা শুরু করি। আচ্ছা, তোমরা সবাই আশা করি আমাদের অডিও ভিডিও সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো আমরা শুরু করবো এখন। আচ্ছা সবাই, আর আমি আজকে প্রাথমিকভাবে আরো কিছুক্ষণ হালকা ওয়েট করি, কারণ হচ্ছে আজকে আমরা একটা প্রমাণ করাবো। এই প্রমাণটা করাইতে মোটামুটি হয়তো 10-15 মিনিট সময় লাগবে। তো যে শুরুতে পাবে না সে আলটিমেটলি পুরো প্রমাণটাই বুঝবে না। ওই কারণে আমরা একটু ওয়েট করে আরো কয়েকজন আসুক, দেন আমরা প্রমাণটা একসাথে শুরু করব। সবাই কমেন্টে নামটা জানাই দাও, তাহলে আমি আমাদের এই যে ক্লাস শুরু করে দেব। কই সবাই কি এখানে, সবাই জয়েন না করে কি কমেন্ট এই যে মেসেঞ্জার গ্রুপে ম্যাচ করতেছে নাকি? ওইসব পার্সোনাল আলোচনা পরে হবে, আমরা আগে আমাদের ক্লাসের আলোচনা করি। মেসেঞ্জার গ্রুপে মেসেজ না করে এখানে মেসেজ করো, ওই ম্যাচগুলোর রিপ্লাই আমি পরে দিব। আচ্ছা আমি শুরু করি তাহলে।
যে আমাদের আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমরা এখন আমাদের শুরু করব যে আমরা কোন জিনিসটা শুরু করব সেটা আমরা বলি। প্রথম কথা, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস নিয়ে গত ক্লাসে বলছিলাম, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে আমরা বলছিলাম ম্যাথ করার সময় তোমাকে যদি বলা হয় কোন একটা জিনিস ধীরে ধীরে বা আস্তে আস্তে, তখন এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আর যদি বলা হয় দ্রুত বা হঠাৎ করে, তখন হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন একটু খেয়াল করে দেখো, আমরা এরপরে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে গত ক্লাসে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে এক নম্বর হচ্ছে আপেক্ষিক তাপ, এরপরে মোলার আপেক্ষিক তাপ, এরপরে স্থির আয়তনে, এরপরে স্থির চাপে মানে সিপি এবং সিভি নিয়ে আমরা আলোচনা করছিলাম। সিপি এবং সিভি এর সম্পর্ক পাইছিলাম আমরা, আমাদের সিপি কি জিনিস পাইছিলাম, সিভি কি জিনিস পাইছিলাম, আবার এটাও পাইছিলাম সিপি এর মান সিভি থেকে বড় এবং সিপি মানে সিভি ইকুয়ালস টু আর। আবার আমরা পাইছিলাম গামা, গামা মানে কি সিপি বাই সিভি, এর মানে এই দুইটার অনুপাতটাকে আমরা বলতেছি গামা। এই গামা এর মান বিভিন্ন ধরনের হইতে পারে, সেটা কার উপর নির্ভর করে, স্বাধীনতার উপর মাত্রার উপর নির্ভর করে। ওই স্বাধীনতার মাত্রার উপর নির্ভর করে আমি গামার তিনটা মান পাইছিলাম, একটা হচ্ছে 1.4, আর একটা হচ্ছে 1.67, আর একটা হচ্ছে 1.3। তাহলে যদি আমাদের পরীক্ষায় কিছু না বলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দ্বিপরমাণু। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমার এটার মান হচ্ছে 1.67, দ্বিপরমাণুর ক্ষেত্রে 1.4, তিন বা বহুর ক্ষেত্রে হচ্ছে 1.33। তাহলে আমরা পরীক্ষায় কিছু না বললে 1.4 ইউজ করবো, আর অন্য ক্ষেত্রে তোমাকে বলে দিবে। আর আরেকটা হচ্ছে অনেক সময় তোমাকে ডিরেক্টলি বলবে না, কিন্তু গ্যাসটা বলে দিবে। যেমন তোমাকে বললো অক্সিজেন, এই অক্সিজেন মানে কি O2, অক্সিজেন গ্যাস মানে O2, তাহলে O2 মানে কয় পারমাণবিক, দ্বিপারমাণবিক। তোমাকে বললো নিয়ন, এই নিয়ন মানে Ne, নিয়ন কিন্তু আমাদের এক পারমাণবিক। তোমাকে বললো হাইড্রোজেন, দ্বিপারমাণবিক। তোমাকে বললো ওজন O3, দ্যাট মিনস ত্রি বা বহু পারমাণবিক। তাহলে আমাকে ওই অনুযায়ী ডিসিশন নিতে হবে গামার মানটা কত হবে। এবার আমরা একটা জিনিস তোমাদেরকে ব্যাখ্যা করবো, সেটা হচ্ছে তোমরা কি গত ক্লাসে একটা জিনিস খেয়াল করছিলা যে আমরা যে গামা নিয়ে আলোচনা করছিলাম, এই গামা সিপি সিভি এগুলোর যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর ক্ষেত্রে আমরা তার আগে প্রথমে একটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এই অভ্যন্তরীণ শক্তি ডিইউটা বের করার সময় আমরা কিছু সিভি ইউজ করছিলাম। অর্থাৎ মেইনলি হচ্ছে আমি একটা কথা বলবো কি, আমরা যে সিপি সিভি এগুলা ক্যালকুলেশন করতেছি, অভ্যন্তরীণ শক্তি ক্যালকুলেশন করতেছি, এগুলা মেইনলি করতেছি কোন প্রক্রিয়ার জন্য, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য, সমষ্ণর জন্য না। সমষ্ণ তো বয়লের সূত্র মেনে চলে, তাহলে আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি বয়লের সূত্র মেনে চলে, এর মানে পিভি ইকুয়ালস টু ধ্রুবক, আর পিভি ইকুয়ালস টু ধ্রুবক হলে আমরা বলতে পারি P1 V1 ইকুয়ালস টু P2 V2, এগুলো দিয়ে আমরা ম্যাথ করতে পারবো, যেগুলো তোমরা আদর্শ গ্যাসেও করছিলা। তো এখানে আমাদের ওইটা আসবে না, এখানে আসবে যদি আমার এটা সমষ্ণ না হয়ে রুদ্ধতাপীয় হয়, তখন আমি কি করব, তখন আমার সম্পর্কগুলো কেমন হবে। যেমন সমষ্ণ ক্ষেত্রে আমার তিন ধরনের সম্পর্ক আছে, যেমন তুমি দেখছিলে বয়েল, চার্লস, রেনো, তিন ধরনের সূত্র, ওগুলো সবই আমার নরমালি অ্যাপ্লাই করা যায়। কিন্তু রুদ্ধতাপীয় যখন আসবে তখন কিন্তু তুমি ওগুলো অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে আমার কথা হচ্ছে সমষ্ণতে আমরা বলি পিভি ইকুয়ালস টু ধ্রুবক, এবং আজকে দেখবা রুদ্ধতাপীয়তা আমরা বলবো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। এই জিনিসটা কিভাবে আসছে সেটা আমরা এখন প্রমাণ করাবো। তো আমি প্রমাণটা খুব দ্রুত করাবো, কারণ তো প্রমাণ তোমাদের পরীক্ষায় তেমন আসে না, তবুও জেনে রাখার জন্য প্রমাণটা করা, আর প্রমাণ থেকে বেসিক কিছু জিনিস শিখতে পারবা। এক নম্বর কথা, তাহলে আমরা কোন প্রক্রিয়া করব, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবার আমরা বলে রাখি রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কি কি পাইছিলাম মনে আছে? হ্যাঁ, আমরা একটু বলে দিই। প্রথমত রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে সেখানে কোনো তাপের আদান প্রদান নাই, দ্যাট মিন্স আমরা বলতে পারি dq ইকুয়ালস টু 0। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সবসময় dq এর মান কত? 0। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আমার ফোনে ইনকামিং কল অফ করছি কিনা একটু দেখি, যদি অফ না করে থাকি পরে আবার কল আসলে ঝামেলায় পড়ে যাব। তুমি একটু হালকা ওয়েট করো, আমি ইনকামিং কলটা অফ করছি কিনা দেখি একটু। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখি, আমি প্রমাণটা করাইনি, আর তোমরা এই যে কোনো প্রবলেম হলে বলিও একটু। তাহলে আমরা প্রথমত আসি, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে আমরা কি জানি dq এর মান 0, আর আমরা তো এটা জানি dw ইকুয়ালস টু pdv, এটা আমরা আরো আগের ক্লাসেই প্রমাণ করেছিলাম, dw ইকুয়ালস টু pdv। এখন আসি আমরা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি dq সমান du প্লাস dw। যেহেতু তাহলে আমরা এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে আমরা একটু খেয়াল করি। প্রথম কথা হচ্ছে আমার
এই ডিকিউ এর ভ্যালুটা কত হবে 0 হবে এবার আসো ডিইউ আমরা গত ক্লাসে ক্যালকুলেশন করছিলাম এবং আমরা বলছিলাম আমরা আমাদের যাবতীয় ক্যালকুলেশনের জন্য আমরা সবসময় মূল সংখ্যা 1 ধরে করব তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম ডিইউ সমান mcvdt আজকে শুধুমাত্র cvdt দিব তাহলে এটা হচ্ছে ডিইউ এর মান যেটা আমরা গত ক্লাসে প্রমাণ করছিলাম ডিইউ সমান cvdt আর dw সমান pdv সেটা আমি তার আগের ক্লাসে প্রমাণ করছিলাম এখন তাহলে আমরা বলতে পারি এটা প্লাস এটা সমান কত 0 তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম যে আমার cvdt প্লাস pdv ইকুয়ালস টু 0 এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমার কথা হচ্ছে এখানে আমার একটা dt আছে এই dt এর মানটা আমরা এখন ক্যালকুলেশন করব তো আমার কথা হচ্ছে dt এর মানটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা হচ্ছে এখন তুমি আমারে বলতে পারো ভাইয়া আপনি dt কেন ক্যালকুলেশন করতেছেন কারণ আমার টার্গেট হচ্ছে এটা আমার টার্গেট হচ্ছে p এবং b এর মধ্যে রিলেশন তাহলে যেখানে p এবং b এর মধ্যে রিলেশন সেখানে t থাকা যাবে না কারণ t থাকলে তো তুমি p এবং b এর মধ্যে রিলেশন পাবা না তুমি t এর মধ্যে রিলেশন পেয়ে যাচ্ছ তাহলে আমি যেহেতু p এবং b এর মধ্যে রিলেশন করতে যাচ্ছি এখানে দেখো এখানে p আছে এখানে b আছে কিন্তু এখানে একটা t চলে আসছে তো আমার টার্গেট হচ্ছে এই t টাকে কি করে দেওয়া বাদ দেওয়া এখন এই t টাকে বাদ দিতে হলে কি করতে হবে তুমি তো t টাকে ডাইরেক্ট বাদ দিয়ে দিতে পারবা না তাহলে t টাকে চেঞ্জ করতে হবে তো রূপান্তর করতে হবে কার কিসের মাধ্যমে রূপান্তর করবা অবশ্যই তুমি p এবং b এর মাধ্যমে রূপান্তর করবা এবারে বলো p এবং b এর সাথে t এর কোনো রিলেশন আমার জানা আছে কিনা আছে আমার রিলেশনটা হচ্ছে pv rt তুমি কার মান বের করতে যাচ্ছ dt কিন্তু তোমার তো t এর মান না dt এর মান তাহলে কার সাপেক্ষে অন্তরীকরণ করবা t এর সাপেক্ষে তাহলে আমি t এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম t এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম এবার একটু খেয়াল করো তোমরা অনেকে কনফিউজড হয়ে যাবে গতদিন আমরা একটা প্রমাণ করেছিলাম ওই প্রমাণটা ছিল আমার এরকম ওইখানে আমাদের গতদিনের যে প্রমাণটা আমি যদি ওই প্রমাণটা দেখাই ওই প্রমাণে জাস্ট জিনিসটা এরকম ছিল আমি একটু তোমাকে দেখাই যে cp - cv r যে প্রমাণ করছিলাম এখানে দেখো এখানে আমার কি ছিল এখানে কিন্তু এটা ছিল আমার একটা আমাদের এটা সমচাপীয় প্রক্রিয়া কোন ধরনের প্রক্রিয়া ছিল সমচাপ এই সমচাপ হওয়ার কারণে প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট ছিল প্রেসার বের হয়ে চলে আসছে কিন্তু বর্তমানে আমার যেটা এটা কিন্তু সমচাপীয় প্রক্রিয়া না এখানে প্রেসার ভলিউম দুটোই চেঞ্জ হইতে পারে তাহলে আমার যেহেতু চেঞ্জ হইতে পারে তাহলে ফিটাও কনস্ট্যান্ট না বিটাও কনস্ট্যান্ট না এর মানে প্রেসারও চেঞ্জ হয় ভলিউমও চেঞ্জ হয় তাহলে প্রেসার ভলিউম দুটোই যদি আমার চেঞ্জ হয় তাহলে আমার এখানে দুটোই আমার কি চেঞ্জ হয় না দুটোই পরিবর্তিত হয় তাহলে কার ফর্মুলা হবে ফর্মুলাটা হবে d dx অফ ub মনে আছে তো আমাদের অন্তরীকরণের ফর্মুলা u ddx অফ b প্লাস b ddx অফ u আমরা সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব যে আমার এটা যদি u ধরি এটা যদি b ধরি u d dt অফ v এই যে dv বাই dt প্লাস b আমাদের dp ডিভাইড বাই dt করলাম এবার ডান দিকে দেখো এই r মানে কি মোলার গ্যাস ধ্রুবক এই মোলার গ্যাস ধ্রুবক আর সবসময় কনস্ট্যান্ট আর d dt অফ t আর d dt অফ t এর মান কত 1 এটা আমরা জানি তাহলে 1 হলে এখানে আমরা বলতে পারি শুধুমাত্র কি আছে r আছে এবার আসো এখানে তাহলে এখানে আমরা একটা কাজ করি এই dt জিনিসটাকে আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে লসাগু নিলে কি হয় pdv প্লাস bdp এই pdv প্লাস bdp আর এদিকে r আছে dt টা এদিকে গুণ দিলে rdt হবে এখন আমার টার্গেট কার মান বের করা dt এর মান বের করা তাহলে এই যে দেখো dt কোথায় আছে এটা তাহলে আমরা বলতে পারি যদি এটা সমান এটা হয় তাহলে dt এর মান কত হবে এটা ডিভাইডেড বাই r তাহলে আমি এটার নিচেটা r দিলাম এই জিনিসটা কার মান dt এর মান এই dt এর মানটা আমরা এখানে বসাই দিলাম দেখো তাহলে কি হয় এখানে মানটা বসাইলে হয় এই যে এটা pdv plus bdp divided by r plus pdv equals to 0 অর্থাৎ আমাদের এখানে জাস্ট dt এর জায়গায় মানটা বসাইলাম এবার আমরা কি করি দেখো এবার আমি এখান থেকে এটা লসাগু নেব লসাগু নেওয়ার আগে একটা কাজ করি আমি গুণ দিই cv টাকে এটার সাথে গুণ দেব cv টাকে এটার সাথে গুণ দেব আর যদি লসাগু নিই এই আর লসাগু নিলে এখানে এটাই থেকে যাবে আর আরটা আমাদের এখানে গুণ যাবে এবং আমাদের লসাগু নিয়ে আরটাকে বজ্রগুণন করলে ডান দিকে গেলে r * 0 সমান 0 হয়ে যাবে অথবা অন্য কথায় বলতে পারি আমি পুরো রাশিটাকে r দ্বারা গুণ করতেছি r দ্বারা গুণ করলে r কাটাকাটি r দ্বারা গুণ করলে এখানে একটা r থাকবে r দ্বারা গুণ করলে এখানে 0 হয়ে যাবে তাহলে আমি সেই কাজটা করলে কি হয় এই cv আমার আছে তার সাথে pdv গুণ দিলে cv pdv cv আছে bdp গুণ দিব cv bdp এবার হচ্ছে আমার এখানে কি r আছে ওই যে আমি r লসাগু নিছি অথবা r দ্বারা গুণ দিছি তাহলে একটা r নতুন করে আসলো আর আগে থেকে pdv ছিল ইকুয়ালস টু 0 এবার আসো তো আমার এখানে একটু জিনিস খেয়াল করে দেখো তাহলে আমার এখানে আমার ছিল cv আছে এখানে cv আছে
তো আমার এখানে হচ্ছে আর আছে, তো আমি আরটাকে চেঞ্জ করতে যাচ্ছি কিভাবে, তোমরা গত ক্লাসে পড়ছিলা, সেটা হচ্ছে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু কি আর। তো আমি যে কাজটা করতেছি এদের সাথে মিলানোর জন্য আর এক জায়গায় বসাবো সিপি মাইনাস সিবি। তো আর এক জায়গায় যদি আমি সিপি মাইনাস সিবি বসাই তাহলে আমি কি বলতে পারি, সিপি ইন্টু পিডিবি মাইনাস সিবি ইন্টু পিডিবি, আমি সেটাই করতেছি, সিপি ইন্টু পিডিবি মাইনাস আমার সিবি ইন্টু পিডিবি ইকুয়ালস টু 0। এবার দেখো জাস্ট আমি গুণ দিছি, একবার কিছুই না, আমি জাস্ট কি করলাম আর এর মান সিপি মাইনাস সিবি দিয়ে গুণ করলাম, গুণ করার পর দেখলাম এটার আগে মাইনাস চিহ্ন, এটা হচ্ছে সিবি পিডিবি, এটা কিন্তু সিবি পিডিবি, এই দুইটা আমার কি হবে, কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে বাকি অংশটা কি, সিবি বিডিপি সিপি পিডিবি, সেই জিনিসটা আমরা লিখে ফেললাম, এটা ইকুয়ালস টু 0। এবার আমরা যে কাজটা করব একটু ভালো করে খেয়াল করো, আমাদের টার্গেট কি, আমার টার্গেট পি এবং বি এর মধ্যে রিলেশন, কিন্তু এখানে সিপি সিবি চলে আসছে না, হ্যাঁ। তো আমরা যে কাজটা করব, এই সিপি কে যদি আমরা সিবি দ্বারা ভাগ করি আলটিমেটলি কার মান পাবো, গামা এর মান, ওই কারণে আমি উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব, সিবি দ্বারা, কারণ আমরা জানি সিপি ডিভাইডেড বাই সিভি ইকুয়ালস টু গামা, সিবি দ্বারা ভাগ করলে এই সিবি সিবি কাটাকাটি কিছু নাই, শুধুমাত্র বিডিপি, আর সিপি কে সিবি দ্বারা ভাগ করলে সিপি বাই সিবি ইকুয়ালস টু কি গামা, ওই গামাটা বসলো পিডিবি ইকুয়ালস টু 0। এবার একটা ভালো জিনিস খেয়াল করে দেখো, এখন আমাকে যে কাজটা করতে হবে, এখন আমার এখানে এই ডিপি মানে কার সাপেক্ষে অন্তরীকরণ, পি এর সাপেক্ষে, আর ডিবি মানে কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। তো আমি বি এর সাথে বি আনতে যাচ্ছি, পি এর সাথে পি আনতে যাচ্ছি, তাহলে আমার এখানে কি করতে হবে, বিটাকে তাড়াইতে হবে না, তাহলে বিটাকে তাড়ানোর জন্য বি দ্বারা ভাগ করতে হবে, আর এখানে পিটাকে তাড়ানোর জন্য পি দ্বারা ভাগ করতে হবে। যেহেতু এখানে ডিপি আছে আমি পি আনতে যাচ্ছি, এখানে যেহেতু ডিবি আছে আমি বি আনতে যাচ্ছি, তাহলে আমি এখানে যে কাজটা করব, এই বিটাকে তাড়ানোর জন্য বি দ্বারা ভাগ করব, এই পিটাকে তাড়ানোর জন্য পি দ্বারা ভাগ করব। তো পি দ্বারাও ভাগ করলাম, বি দ্বারাও ভাগ করলাম, এক কথায় বলতে পারি পি বি দ্বারা ভাগ করে এবার আমি পি এবং বি দুইটা দ্বারা ভাগ করলাম। তাহলে পি বি দ্বারা ভাগ করলে দেখো বিবি কাটা যাবে, নিচে একটা পি থাকবে, গামা আমার রয়ে গেছে, পি পি কাটাকাটি যাবে, নিচে একটা বি থাকবে, ওইটা ইকুয়ালস টু 0, ঠিক ওই লাইনটা আমি এখানে লিখলাম। এবার আসো, তোমার দরকার পি এবং বি এর সাথে রিলেশন, কিন্তু তোমার এখানে আছে ডিপি ডিবি, তাহলে ডিপি থেকে পি আনতে হলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, কারণ এটা অন্তরীকরিত রূপ, আমরা জানি অন্তরীকরণ যোগজীকরণ পরস্পর উল্টা, তাহলে অন্তরীকরণ করা যেটা আছে সেটাকে আবার আগের ফর্মে আনতে হলে কি করতে হবে, যোগজীকরণ করতে হবে। তাহলে ডিপি কে যদি পি বানাইতে হয় যোগজীকরণ করতে হবে, তাহলে আমি উভয় পক্ষে যোগজীকরণ করলাম, ইন্টিগ্রেশন করলাম, এখানে গামাটা কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো। এবার ইন্টিগ্রেশন অফ, এখানে আসলো ডিপি বাই পি, এখানে আসলো ডিবি বাই বি। এবার মনে আছে তোমাদের এই ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটার ফর্মুলা হচ্ছে ln x, তাহলে আমি বলতে পারি 1/p dp, এটা হচ্ছে ln p, 1/b dv, এটা হচ্ছে ln v, আর গামাটা রয়ে গেল এখানে k। এবার একটু ভালো করে খেয়াল করো, আমরা জানি ln এর সামনে কোনো কিছু থাকলে সেটা উপরে পাওয়ারে চলে যায়, তাহলে পাওয়ারে চলে গেলে b এর উপরে গামা আসলো। এখন ln, এটা থেকে যদি ln a ধরি, এটাকে যদি b ধরি, ln a প্লাস ln b সমান কি হয়, ln ab, তাহলে আমার ln ab মানে এটা ইনটু এটা, তাহলে ln pb টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু k। এবার ln pb টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু k মানে কি, কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি লনটা ডান পাশে নিলেও সেটা একটা ধ্রুবকই থাকবে, কারণ লনটা অপোজিটে গেলে কি হয়ে যায়, ই টু দি পাওয়ার, তাহলে আমার এটাকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার কে, তো সেটাও তো একটা ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি এক কথায় pb টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি, ধ্রুবক। অর্থাৎ আমরা বলতে পারি যদি কখনো কোন একটা প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, ওই রুদ্ধতাপীয়, আমি রুদ্ধতাপীয় দিয়ে শুরু করছি, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলবো pb টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। এই গামাটা কি সেটা ডিপেন্ড করবে কত পারমাণবিক গ্যাস আমি ইউজ করলাম তার উপর নির্ভর করবে। তাহলে pb টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু যদি ধ্রুবক হয়, এবার যদি প্রেসার দুইটা হয়, ভলিউম দুইটা হয়, তখন কি লিখতে পারবো, p1 b1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু p2 b2 টু দি পাওয়ার গামা। তাহলে পরীক্ষায় যদি তোমাকে সমষ্ণ প্রক্রিয়া বলে, তুমি লিখবা p1 b1 ইকুয়ালস টু p2 b2, আর যদি বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তখন তুমি লিখবা p1 b1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু p2 b2 টু দি পাওয়ার গামা। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ওভারঅল প্রমাণটা, এবং প্রমাণ থেকে আমি কি শিখলাম, প্রমাণ থেকে এই দুটো জিনিস শিখলাম, আর বাকি অংশটা পুরো একটা লাইনও কাজে লাগবে না, এটা পাও পড়াইছি, পড়াইতে হবে ওই জন্য পড়াইছি, না পড়াইতাম না। তাহলে আমাদের আলটিমেটলি তোমরা বুঝে গেছো যে আমরা কি কি পড়াইলাম। তো আমি এটা খুব দ্রুত গেছি একটা কারণে, কারণ প্রমাণ পরীক্ষা একটু কম লাগে, কিন্তু তাও মাঝখানে বুঝার জিনিস আছে, এর মাঝখানে তুমি হয়তো ম্যাথের ছোটোখাটো কিছু কনসেপ্টও বুঝে গেছো, ওই কারণে আমি প্রমাণটা করাইছি। তাহলে তোমাদের যে কাজ যেটা সেটা হচ্ছে বাসায় প্রমাণটা প্র্যাকটিস করবা। অনেকে বলে ভাইয়া প্রমাণ কি লাগবে, প্রমাণ যেহেতু লাগবে না আমরা এটা না পড়লে কি হয়,
কিন্তু প্রমাণের ভিতরে যে লাইনটা দেখতেছো তোমার কাছে মনে হচ্ছে এখন লাগবে না, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যখন দিতে যাবে অ্যাডমিশন, তখন এই প্রমাণের মাঝখান থেকে চলে আসতে পারে। যেমন তোমার এই যে পরীক্ষা মনে করো এই প্রমাণের এখান থেকে ডিটি এর মানটা বের করতে বললো, পরীক্ষা বললো পিভি ইকুয়াল টু আরটি হলে ডিটি ইকুয়াল টু কত। এখন তুমি যদি প্রমাণটা না করো তুমি কি এটা জানবা না। ওই কারণে প্রমাণটা জানলে তোমার বেসিকটা গ্রো করবে। আর পরীক্ষায় ম্যাথ করার জন্য কিন্তু আমার প্রমাণ লাগে না, বাট আমরা বলতেছি এটা জাস্ট জেনে রাখবা। যেমন তুমি আজকে আমি করানোর পর একবার খালি এটা একবার প্র্যাকটিস করবে হাতে, এরপর আর কখনো করা লাগবে না। জাস্ট একবার করে রাখবা, কেন? তোমার বেসিকটা গ্রো করার জন্য, কিভাবে আসছে সেটা জানার জন্য, কিউরিসিটা তোমার জানার জন্য। আর ফিজিক্স জিনিসটা তোমার গোড়া থেকে না পড়লে ঝামেলা হয়। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। আমি একটু কমেন্ট দেখি যে কারো কোনো সে আছে কিনা। এই ফোকাসে কি সমস্যা হচ্ছে? ফোকাসের সমস্যা হতো কথা না, এটা হালকা ফোকাস, যেটা আমাদের সমস্যা হয় না। মানে এটা হচ্ছে আমি যখন নাড়াচাড়া করবো হালকা নাড়াচাড়া করবে, কিন্তু সেটার জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। এবার স্বপ্নের আদিল একটা প্রশ্ন করছে, পিভি ইকুয়াল টু আরটি, এটা বুঝি নেই। দেখো তোমরা এটা আমি আদর্শ গ্যাসে পড়াইছি, প্রমাণ করছিলাম আদর্শ গ্যাসের সমীকরণ এরকম, ওইখানে পড়ছিল এরকম পিভি ইকুয়াল টু এনআরটি। তো আমার এটা হচ্ছে আদর্শ গ্যাসের সাধারণ সমীকরণ। এখন এই আদর্শ গ্যাসের সমীকরণ তুমি কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারে পাবা, পরিবেশ রসায়ন, সেখানেও তোমাকে এটা পড়ানো হবে। এবং ফিজিক্সে যতটুকু পড়ছো কেমিস্ট্রি দ্বারা অনেক বেশি পড়ানো হবে, কারণ এটা কেমিস্ট্রির ডিটেলস আছে এগুলা। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, এই এন এর মান আমরা এক মূল ইউজ করতেছি, অর্থাৎ আমরা পুরো ক্যালকুলেশনের সব জায়গায় এক মূলের জন্য ইউজ করতেছি। ওই কারণে এন এর মান যদি এক মূল হয় তাহলে এন এর মান 1 হলে পিভি ইকুয়াল টু কত হয়? আরটি হয়। আমরা সেই জিনিসটা তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করছি। তো আলটিমেটলি আমি যদি এখন বলি এই পুরো প্রমাণ থেকে আমার কিচ্ছু লাগবে না, শুধুমাত্র লাস্টে লাইনটা লাগবে। আমি আবারও বলে রাখি, আমরা আজকে যেগুলো পড়াচ্ছি সেগুলো কোন প্রক্রিয়ার জন্য? রুদ্ধতাপীয়। এবার পরীক্ষায় রুদ্ধতাপীয় বললে তুমি এগুলো করবা, রুদ্ধতাপীয় না বললে তুমি এগুলা করবা না। তাহলে আমরা একটু সামনের দিকে প্রসিড করার ট্রাই করি। এবং এখান থেকে তো এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো পাইলাম পিভি, আমি জাস্ট পি এবং বি এর মধ্যে রিলেশন পাইলাম, কিন্তু গ্যাসের চলরাশি তো তিনটা। যেমন আমি আদর্শ গ্যাস যখন পড়ছিলাম তখন কিন্তু পি এর সাথে বি এর রিলেশন ছিল, আবার বি এর সাথে টি এর রিলেশন ছিল, আবার পি এর সাথে টি এর রিলেশন ছিল। ওইরকম কোন রিলেশন এখানে সম্ভব কিনা? জি ভাইয়া, অবশ্যই সম্ভব। খালি তোমাকে ওই সম্ভবটা কিভাবে সেটা আমাকে দেখাই দিতে হবে। তাহলে আমরা এক নাম্বার কথা বলবো যে আমরা অলরেডি শিখে গেলাম। কি শিখলাম? আমাদের পি বি, সরি এটাতে কালি নেই, আমরা একটা নিই। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে তুমি এটা মুখস্থ করে ফেলো, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। এটা আমাকে আপাতত মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমি এটা লিখে রাখি, এটা হচ্ছে আমাদের টিএম। এটা কোন পর্যায়ে পড়ে? টিএম। টিএম মানে হচ্ছে ঠাড়া মুখস্থ, মাথায় রাখতে হবে। পি মানে প্রেসার, বি মানে ভলিউম, কে মানে হচ্ছে আমার কি? আমাদের ধ্রুবক। এখন তাহলে পিভি টু দি পাওয়ার কে, এটা আমার মুখস্থ হয়ে গেল। আচ্ছা, অর্থাৎ যদি রুদ্ধতাপীয়, আবার বলতেছি কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয়। সমস্ত বললে এটা করব না, রুদ্ধতাপীয় বললে আমরা এটা করব। রুদ্ধতাপীয়ের মধ্যে এক্সট্রা করে এটা কি আসবে? গামা আসবে। এই গামার মান কত সেটা আমরা অলরেডি গত ক্লাসে পড়াইছিলাম। এখন আমার প্রশ্ন হলো যে ভাইয়া আপনি তো জানেন পিভি ইকুয়ালস টু আমাদের পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। এখন আমি চাচ্ছি অন্য কিছুর মধ্যে রিলেশন করতে। আমি কার মধ্যে রিলেশন করতে যাচ্ছি? আমি টি এবং বি এর মধ্যে রিলেশন করতে যাচ্ছি। কার মধ্যে? টি এবং বি। আমি এখানে লিখে রাখি টি এবং বি। তাহলে আমি যদি টি এবং বি এর মধ্যে রিলেশন করতে চাই তাহলে আমার কি করতে হবে বলো তো? আচ্ছা বলো তো, সিম্পল জিনিস, এটা একবারে সিম্পল। এটা দেখো, এটা যদি জানো বাকিগুলো খুবই সোজা। টি এর সাথে বি এর রিলেশন, তাই না? আচ্ছা বলো তো এটা কার সাথে কার রিলেশন? পি এর সাথে বি এর। তাহলে টি এর সাথে বি মানে কি? বিটা থাকবে, শুধুমাত্র এই পি এর জায়গায় কি নিয়ে আসবো? টি নিয়ে আসবো। আর বি থাকলেও কোনো সমস্যা নাই। তাহলে তুমি পি এর জায়গায় টি আনো, অথবা পি এর জায়গায় টি এবং বি দুটো একসাথে আনো, কোনো সমস্যা নাই। এবার বলো এই কনভার্ট করার জন্য ফর্মুলা কয়টা আছে? একটা, সেটা হচ্ছে পি বি ইকুয়ালস টু আরটি। এই সূত্র দিয়ে আমি সবাইকে কনভার্ট করতে পারি। এবার বলো তোমার কার মান দরকার? পি এর মান দরকার। তাহলে তুমি এখান থেকে বলতে পারবা পি ইকুয়ালস টু আরটি ডিভাইডেড বাই ভি। আমি সেই জিনিসটা এখানে লিখে দিব। আমার পি এর মানটা কত? এটা হচ্ছে আরটি ডিভাইডেড বাই বি ইনটু বি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি? ধ্রুবক। এবার দেখো এই আরটাকে ডান পাশে নিয়ে যাব, আর টিটা আমার আছে। এবার দেখো দুইটা বি। আচ্ছা বলো তো এই বি এর পাওয়ার কত? 1। এই বি এর গামা। তাহলে দুইটা বি থেকে একটা লিখলে পাওয়ার পরে কি হবে? ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ হয়। তাহলে গামা মাইনাস 1 ইকুয়ালস টু এখানে কি আছে? কে ডিভাইডেড বাই আর। এই যে আরটা এখানে আসলো, কে মানে কি? ধ্রুবক, আর মানে কি? তাও ধ্রুবক। তাহলে ধ্রুবক বাই ধ্রুবক সমান নতুন ধ্রুবক। তাহলে আমরা এখানে যেরকম বলছিলাম পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক, আমরা ঠিক সেম জিনিস এবার বলবো টি বি
টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এটা হচ্ছে টি এবং বি এর মধ্যে রিলেশন। পরীক্ষায় যদি বলে পি এবং বি এর মধ্যে রিলেশন করব আমি এটা, যদি আমার টি এবং বি এর মধ্যে রিলেশন আছে তখন করব এটা। তাহলে আমরা এখান থেকে খেয়াল করি, যদি দুইটা থাকে তখন বলতে পারবো t1 b1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু t2 b2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। অর্থাৎ তোমাকে যদি টেম্পারেচার এন্ড ভলিউম বলে তখন তুমি এই জিনিসটা করতে পারবা। তাহলে আমি একটু ছবি তুলে নিই তোমাদের সুবিধার্থে, এরপর আমি সামনের দিকে প্রসিড করব। আরেকটা আমাদের বাকি আছে। এখন তোমরা দেখো অলরেডি তোমার এই রিলেশনটা হয়ে গেছে। কার সাথে কার রিলেশন? আমার টি এর সাথে বি। তাহলে টি এর সাথে বি এর রিলেশনটা আমরা পেয়েছি, সেটা আমরা এখানে লিখবো সেটা হচ্ছে টি বি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে আমাদের সেকেন্ড ফর্মুলা পাওয়া শেষ। তো তুমি বুঝতে পারতেছো গ্যাসের চলরাশি তিনটা, পি বি টি। তোমার পি এর সাথে বি এর রিলেশন শেষ, তোমার টি এর সাথে বি এর রিলেশন শেষ, বাকি আছে কি পি এর সাথে টি রিলেশন। আমি সেই রিলেশনটা এখন করব। তাহলে এই রিলেশনটা করতে গেলে হুবহু সেম কাজ। এটা তোমরা নিজেরাও করে ফেলতে পারবা, তাও আমি তোমাদেরকে করে দিই। সেটা হচ্ছে কি তোমরাই বলো। এবার তোমার কি কি লাগবে? এখানে আছে পি বি আছে, তাই না? তাহলে আমার এখানে যেহেতু পি বি আছে, আমার লাগবে কি পি এবং টি। তাহলে এবার পিটাকে রাখবো, আমাদের লাগবে পি লাগবে আর টি লাগবে। তাহলে এই বিটাকে বি রাখা যাবে না, কনভার্ট করে ফেলতে হবে। তাহলে আমার বি এর মান বের করতে হবে। বি এর মান হচ্ছে আর টি ডিভাইড বাই পি। তাহলে আমি এই পি ইনটু আমি বি এর জায়গায় বসাবো আর টি ডিভাইড বাই পি হোল টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার দেখো এটাকে বাংলায় লিখলে এরকম হয়, উপরে আছে পি ইনটু আর টু দি পাওয়ার গামা ইনটু টি টু দি পাওয়ার গামা, আর নিচে আছে কি আমাদের পি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে। লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, যে আমার এখানে এই জিনিসটা আছে। এখন দেখো এই আর টু দি পাওয়ার গামা এটাকে আমি ডান পাশে নিয়ে গেলে ধ্রুবক হয়ে যায়। আর বাকি যেটা আছে পি এবং পি, এখানে আমি কি লিখতে পারি? দুইটা পি থেকে একটা নিলে পাওয়ার উপরে বিয়োগ হয়, এখানে আছে 1 এখানে গামা, তাহলে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইনটু টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার গামা। আমরা চাইলে এই জিনিসটা বলতে পারি। এবার একটু খেয়াল করে দেখো, আমার আর টু দি পাওয়ার গামা যেটা আছে, তাহলে আমাদের আর টু দি পাওয়ার গামা যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি এই আর টু দি পাওয়ার গামা, এই যে এই জিনিসটা ধ্রুবক। তাহলে এই পুরো জিনিসটাকে আমি একসাথে বলতে পারি কি একটা নতুন ধ্রুবক। হ্যাঁ, তাহলে এটাকে নাম দিলাম কে প্রাইম। এখন আসো, আমার এটা দেখতে একটু আমাদের অন্যরকম লাগতেছে, তো আমি একটা কাজ করি। সেটা হচ্ছে কি, মনে করো কোন একটা জায়গায় আমাদের কিউব আছে, তাই তো? কোন একটা টি এর উপরে কিউব আছে। আচ্ছা বলো তো, তোমাকে এই কিউবটা তাড়াইতে হলে কি করতে হবে? তোমাকে থ্রাইস রুট ওভার করতে হবে, তাই তো? এটাই তো করতে হবে। থ্রাইস রুট ওভার বলা যে কথা, আমার টু দি পাওয়ার 1/3 বলো সেম কথা। তো আমি চাচ্ছি না এখানে দুইটার উপরে পাওয়ার থাকুক। যেমন দেখো এখানে পিটা খালি বি এর উপরে গামা, এখানে টিটা খালি বি এর উপরে গামা মাইনাস 1। মানে আমি চাচ্ছি কি এটাকে সিম্পল একটা ফর্মেট আনতে। তাহলে আমি টি এর উপর গামাটা চাচ্ছি না। তাহলে আমি কি করব? গামাতম মূল নেব। গামাতম মূল নেওয়া মানে কি দেখো এরকম নেওয়া, এই যে গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইনটু টি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক কে প্রাইম। তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। এখন দেখো যখন তুমি এই গামাটা তুলে দিবা, তাহলে এখানে কি হবে বলো তো? এখানে হবে আমার টু দি পাওয়ার 1 বাই গামা। তাহলে এই টি এর ক্ষেত্রে গামা আর 1 বাই গামা কাটাকাটি হয়, শুধুমাত্র টি থাকবে। আর পি এর ক্ষেত্রে কি থাকবে? 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়ালস টু পুরোটা মিলে একটা ধ্রুবক, সেটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা পেয়ে গেলাম টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে আমাদের ফর্মুলাটা আমরা কি পেলাম, সেটা হচ্ছে আমাদের ফর্মুলাটা এরকম টি পি টু দি পাওয়ার টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু কি ধ্রুবক। তাহলে আমাদের নতুন আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে দেখো তোমার তিনটা রিলেশনের দরকার ছিল, ওই তিনটা রিলেশনে আমি পেয়ে গেলাম। এবং এই তিনটা রিলেশন ব্যবহার করে এখন আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো, এবং যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের বুয়েটে এই ধরনের ম্যাথ আসে, আমাদের চুয়েটেও আসে, ঢাকা ভার্সিটিতেও আসে। এর মানে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট এবং এসএসসি লেভেলের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রমাণগুলো তোমরা জাস্ট বাসায় একবার দেখবা, কিন্তু এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম তার উপর ডিপেন্ড করে তোমার কাজ একটাই, তোমার কাজ হচ্ছে এই তিনটা জিনিস মুখস্থ করা। মানে তুমি প্রমাণগুলো পরীক্ষা না পারলেও সমস্যা নেই, বাট বেসিকের জন্য লাগবে। তবে এই তিনটা সূত্র তোমাকে মুখস্থ রাখতেই হবে। এই সবগুলো কোন ধরনের সূত্র? টিএম সূত্র, মানে ঠাড়া মুখস্থ সূত্র। তাহলে আমরা প্রথমত আসি, পরীক্ষা তো আর একটা আসবে না, পরীক্ষা দুইটা আসবে। তখন বলতে পারবো P1 B1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 B2 টু দি পাওয়ার গামা। যদি পরীক্ষা বলা হয় আমার রুদ্রতাপীয় প্রক্রিয়া এবং প্রেসার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক, তখন আমি এটা করব। আবারও বলতেছি, গামা পরীক্ষায় যদি কোনো কারণে না দেওয়া থাকে তখন গামার মান ইউজ করবো 1.4, আর দেওয়া থাকলে যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করব। এবার আসো,
এবার আসি এখানে, এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে T1 B1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 B2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রমাণ। অর্থাৎ টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে সেটা আমি এটা দিয়ে করব। এবং থার্ড ওয়ান আমরা যদি বলি সেটা হচ্ছে T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়ালস টু T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তাহলে এটা হচ্ছে আমার 3 নাম্বার প্রমাণ। তাহলে আমাকে যে কাজটা করতে হবে পরীক্ষায় আমরা এই তিনটার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। এই তিনটার যে কোনো একটা ব্যবহার করে আমরা পরীক্ষায় প্রচুর ম্যাথ করতে পারবো এবং ওই ম্যাথগুলো আমাকে করতেই হবে। এবার আসো আমরা তোমাকে জাস্ট কয়েকটা ম্যাথ হোমওয়ার্ক দিয়ে দিই, কারণ হচ্ছে আসলে এই ম্যাথগুলো আমার করানোর তেমন ডিরেক্টলি প্রয়োজন পড়বে না। তবে আমি তোমাদেরকে এখানে একটা জিনিস এনশিওর করবো, সেটা হচ্ছে তুমি যখন এই ধরনের ম্যাথগুলো করবা, দেখো উভয় পাশে সেম জিনিস হওয়ার কারণে, যেমন মনে করো এখানে প্রেসার যদি তুমি প্যাসকেল দাও, এখানেও প্যাসকেল, এখানে কিলো প্যাসকেল দিলে এখানেও কিলো প্যাসকেল, এবার তোমাকে প্রেসার একটা দেওয়া আছে একটা বের করতে বলছে, তুমি যদি এটা প্যাসকেল ব্যবহার করে আনসার বের করো এটার, তখন এটা কিন্তু প্যাসকেলে আনসার আসবে। তুমি এটাকে কিলো প্যাসকেল ধরে আনসার বের করলে এটা কিলো প্যাসকেলে আসবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা পরীক্ষা সবসময় এক ব্যবহার করবা। উভয় পাশে সেম জিনিস থাকলে তখন এককে তেমন কোনো ঝামেলা করে না। তবে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচার। এই টেম্পারেচার তুমি সবসময় কেলভিনে ইউজ করতে হবে। কি বললাম, এই টেম্পারেচার সবসময় কেলভিনে ব্যবহার করতে হবে। পরীক্ষায় সবসময় দেওয়া থাকবে সেলসিয়াসে, তোমাকে দেওয়া থাকবে করতে হবে কি কেলভিনে। তাহলে আমি এখানে লিখে দিলাম, এখানে টি অবশ্যই 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 কেলভিন স্কেলে বা কেলভিন তাপমাত্রায়। তোমাকে টিটাকে অবশ্যই কেলভিনে লিখতে হবে, টিটাকে কেলভিনে না লিখলে হবে না। তাহলে আমি এই বোর্ডের এতটুকু একটু ছবি তুলে নিই আর তোমাদেরকে এখন কয়েকটা ম্যাথ করাবো। আসলে যদি বলি ম্যাথ করাবো সেটা ভুল হবে, যদি বলি ম্যাথ তোমাদের দিয়ে করাবো সেটা শুদ্ধ হবে। তাহলে আমরা দেখি কয়েকটা ম্যাথ তোমাকে দিই। আমাদের তপন স্যারের বই দেখলে বুঝতে পারবা। আমি একটু আগে উল্টাই নিই যে আমাদের এখানে, আচ্ছা যদি আমার ভুল না হয়ে থাকে 1.6 আমরা আগে হোমওয়ার্ক দিছিলাম, 1.6 আমরা আগে হোমওয়ার্ক দিছিলাম, 1.7 এটাও হোমওয়ার্ক দিছিলাম, এখানে সমস্যা হওয়ার কথা না। 1.8 তুমি প্রশ্নটা একটু দেখো, তোমাকে কি বলা হলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য স্থির আয়তন এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো। এর মানে সিপি এবং সিবি নির্ণয় করতে বললো। কি দেওয়া আছে, গামার মান দেওয়া আছে এবং আর দেওয়া আছে। তো আমরা এখান থেকে সিম্পল একটা লজিক বলতে পারি, এই সিবি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস 1, এই জিনিসটা আমরা সাইলে প্রমাণ করতে পারি এবং গত ক্লাসে আমরা প্রমাণও করছিলাম। তাহলে তুমি এই জিনিসটা দিয়ে তুমি ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। এবার আসো এখানে 1.9 তুমি ম্যাথটা দেখো, তোমার প্রশ্নে কি বললো, প্রমাণ তাপমাত্রা এবং চাপের কোনো গ্যাসকে, প্রমাণ তাপমাত্রা এবং চাপ তোমরা আসলেই জানো, সেটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা হচ্ছে আমাদের, প্রমাণ তাপমাত্রা বলতে আমরা কি বুঝি, আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং চাপ বলতে আমরা কত বুঝি, 101325 প্যাসকেল। তাহলে প্রমাণ তাপমাত্রা এবং চাপের কোনো গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয়, 2.5 গুণ আয়তনে প্রসারিত করা হলো। এর মানে তুমি প্রসারিত করছো, তাহলে কত গুণ, 2.5 গুণ। এর মানে প্রাথমিক আয়তন যদি বি হয়, শেষ আয়তন কত হবে, 2.5 বি, কারণ আমি এত গুণ করছি। প্রসারিত করা হলে চূড়ান্ত চাপ কত, এর মানে প্রেসার, প্রাথমিক প্রেসার তো দেওয়া আছে, প্রমাণ চাপ আমি জানি P1, তাহলে আমাকে P2 বের করতে হবে। গামা এখানে দেওয়া আছে, না দেওয়া থাকলে আমরা 1.4 ধরতাম। এখন কেন আমি এই ফর্মুলা ইউজ করতেছি, তুমি বলতে পারবে আমি তো P1 B1 ইকুয়ালস টু P2 B2 ইউজ করতে পারতাম না, ওটা করতে পারবো না কেন, কারণ এখানে তোমাকে বলেই দিয়েছে এটা হচ্ছে কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে দিয়েছে মানে তোমাকে P1 B1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 B2 টু দি পাওয়ার গামা করতে হবে। একইভাবে দেখো 1.10 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এর মানে প্রাথমিক তাপমাত্রা 27, অবশ্যই কেলভিনে নিতে হবে। কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে, তাহলে হঠাৎ বলছে মানে কোন প্রক্রিয়া, অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে গামা অবশ্যই ব্যবহার করতে হবে। বলা হলো প্রসারিত হয়ে আয়তন দ্বিগুণ লাভ করলো, আয়তন আগে ছিল B1 এখন হলো B2, B1 এর মান B, B2 এর মান 2B। বলা হলো চূড়ান্ত তাপমাত্রা কত, প্রাথমিক তাপমাত্রা T1 জানা আছে, শেষ তাপমাত্রা T2 আমাকে বের করতে হবে। আর তোমার এখান থেকে ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটা অবশ্যই কোন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা, সেটাকে সেলসিয়াসে নিতে হলে 273 বিয়োগ করতে হবে। কেউ যদি এই জিনিসটা মনে করো ভাইয়া আমি যদি প্রাথমিক অবস্থায় তাকে আমাদের 27টাকে সেলসিয়াসে না নিই, আমার আনসার কি সেলসিয়াস আসবে, জীবনেও না। তোমার প্রাথমিক তাপমাত্রা তোমাকে অবশ্যই কেলভিনে রাখতে হবে, শেষ তাপমাত্রা কেলভিনে আসবে। যদি সেলসিয়াস আনসার দেখাতে চাও লাস্ট লাইনে আবার যে 273 বিয়োগ করবা।
তাহলে এই ধরনের ম্যাথগুলো তোমরা একটু করে ফেলবা। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তুমি বাসায় এগুলো করার পর, এই ধরনের ম্যাথগুলা করার পর যদি তুমি কোনো প্রবলেম ফেস করো তখন তুমি আমাকে প্রশ্ন করো, আমি তোমার আনসারগুলো দিব। তো আপাতত আমি আর ম্যাথগুলো করাতে চাচ্ছি না, কারণ আমার আজকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে হবে। মানে আজকে আমি চাচ্ছি যে আজকের ক্লাসটা পুরোটা প্রমাণের ক্লাস, মানে অনেকগুলো প্রমাণ করাইতে হবে। তো আমাদের প্রমাণ জিনিসটা আসলে অনেকের কাছে একটু ঝামেলার মনে হয়। তো সেক্ষেত্রে আমি যে কাজ করলাম, আজকের ক্লাস পুরোটা প্রমাণের উপর রাখলাম। তাহলে যতগুলো প্রমাণ আছে সবগুলো আমরা আজকের ক্লাসে করাই ফেলবো, যার কারণে তোমার এরপরে তুমি আর কোনো প্রমাণ পাবা না। এবার আসো, অনেকের মনে প্রশ্ন থাকবে হয়তো যে ভাই আপনি যে ওই যে আমাদের সমস্ত প্রক্রিয়া পড়াইছিলেন তখন তো কৃতকাজ বের করা শিকার নাই, আমাদের কৃতকাজ বের করাটা আমাদের বইতে ক্যালকুলেশনের মাধ্যমে করা ছিল, সেটা আমি কিভাবে করব? জি ভাই আমরা সেটাই আজকে করাবো। আমরা রাখছি আজকের জন্য। কেন আজকের জন্য রাখছি মনে আছে? তোমাকে আমি একটা সার্ট দিছিলাম, ওই সার্ট যেটা আজকে তোমার এইটা প্রমাণ হবে, সেটা হচ্ছে আমরা তোমার সার্ট যখন দিছিলাম এখানে সবকিছু লেখার পর আমি এখানে লিখে দিছিলাম, কি লিখে দিছিলাম? এই যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা এটা, আর রুদ্রব্য প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের ফর্মুলা এটা। এই দুইটা জিনিস কোত্থেকে আসলো, এরা কেন এমন হলো, কেন আমরা এমনভাবে লিখলাম, সেই জিনিসটা আমরা আজকে প্রমাণ করব। তাহলে আমাদের আজকে প্রমাণ হচ্ছে কি, সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃতকাজ কত, রুদ্রদ্রব্য প্রক্রিয়ার জন্য কৃতকাজ কত। তাহলে প্রক্রিয়াটা সমষ্ণ হলে কৃতকাজ কত সেটা আমরা বের করব, আর প্রক্রিয়াটা যদি রুদ্রদ্রব্য হয় আমাদের তখন আমরা বের করব। তাহলে আমাদের প্রথমত আসে, আমাদের হেডলাইন লিখি, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। এবার তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, যেহেতু আমার এটা সমষ্ণ প্রক্রিয়া, আমি কি বের করব? কৃত কাজ বের করব। আর সমষ্ণ মানে কি? সম প্লাস উষ্ণ মানে সমষ্ণ মানে কি? তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আসলে তাপমাত্রার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা বলবো কি গ্যাসের অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা তো অলরেডি গত ক্লাসে পড়ে ফেলছি ডিইউ সমান mcv dt। তাহলে এই তাপমাত্রার পরিবর্তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরস্পর ডিরেক্টলি রিলেটেড। আমি যেদিন এটা সমষ্ণ প্রক্রিয়া পড়াছিলাম সেদিন আমরা এটা জানতাম না, ওই কারণে আমরা অন্যভাবে ব্যাখ্যা করছিলাম। তো আজকে যেহেতু আমরা জানি তাহলে আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে ব্যাখ্যা করি না। তাহলে আমরা বলতে পারি যদি আমাদের তাপমাত্রার পরিবর্তন শূন্য হয় তাহলে সমষ্ণ প্রক্রিয়া মানে কি? তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা যদি 0 হয় তাহলে ডিইউর মান কত আসবে? 0 আসবে। ওই কারণে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? শূন্য। তাহলে আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? শূন্য। তাহলে আমি ডিরেক্ট একবার সরাসরি প্রাথমিক অবস্থা লিখে দিলাম যে আমার প্রাথমিক জিনিসগুলো ডিইউ কত? 0। এবার আমরা তো এটা জানি ডিকিউ সমান কত? ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে একটু খেয়াল করে দেখো ডিইউ এর মান কত? 0 না? তাহলে আমি কি বলতে পারি আমার টার্গেট কার মান বের করে? কৃতকাজ। তাহলে কৃতকাজ ডিডব্লিউ এর মান ডিকিউ বলা যায় কিনা? অবশ্যই যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের ডিডব্লিউ ইকুয়ালস টু আমরা ডিকিউ বলতে পারবো। এখন একটু তোমরা ভালোভাবে নজর দাও যে আমাদের এখান থেকে আমরা বলতে পারি ডিডব্লিউ যে কথা, ডিকিউ কি সেম কথা। এখন আমার এই যে ডিডব্লিউ থেকে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিডব্লিউ আমার দেওয়া আছে এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে আদার্স জিনিসগুলো বের করতে হবে। তো এটা তো আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাইলাম। এবার আমরা নরমালি কি জানি? নরমালি ডিডব্লিউ সমান আমরা কি জানি? পি ডি বি জানি। তো আমার কথা হচ্ছে তুমি ডিডব্লিউ সমান পি ডি বি জানো, কিন্তু তোমার টার্গেটটা কি? তোমার টার্গেট হলো এটা কোন ধরনের প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। এবার আসলে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা আমি একটু অঙ্কন করি। এই সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা আমি বলছিলাম দেখতে এরকম। তাহলে আমার দেখতে এরকম মানে কি? তাহলে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা যদি দেখতে এরকম হয়, এর কারণ সমষ্ণ প্রক্রিয়া বয়লের সূত্র মেনে চলে, তাহলে আমরা এটাকে আমরা বলি নির্দেশক চিত্র। এইদিকে আমার থাকবে ভলিউম, এইদিকে থাকবে আমাদের প্রেসার। তাহলে আমার যদি এদিকে ভলিউম এদিকে প্রেসার থাকে তাহলে আমরা বলতে পারি আমার ভলিউম যখন B1 তখন আমার প্রেসার ছিল কত? P1। ভলিউম যখন আমার B2 তখন প্রেসার হচ্ছে P2। তাহলে আমি প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক প্রেসার, এটা হচ্ছে প্রাথমিক ভলিউম, এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রেসার, আর এটা হচ্ছে ফাইনাল ভলিউম। তাহলে একটু খেয়াল করো আমার ভলিউম আমি কি করছি? মনে করি ইনক্রিজ করছি বা বাড়াইছি। আমি ভলিউম বাড়ানোর কারণে প্রেসার কি হয়েছে? ডিক্রিজ করছে মানে কমছে। তাহলে ভলিউম আমি কি পরিমাণ বাড়াইছি? B1 থেকে B2 তে বাড়াইলাম, আর প্রেসারটা আমার P1 থেকে P2 তে নেমে আসলো। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা জানি আমাদের ডিডব্লিউ সমান আমরা কি জানি? PdB জানি। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো আমাদের এখানে আমরা যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে কি, আমরা যেহেতু জানি ডিডব্লিউ সমান হচ্ছে আমাদের পিডিবি।
এখন একটু ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ডিডব্লিউ, আমার ধরবে টোটাল কৃত কাজ, তাহলে টোটাল কৃত কাজ কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ। আবার আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ এর মান কত, পি ডি বি। এখন কথা হচ্ছে আমার এই যে প্রেসারটা, এই প্রেসারটাকে আমি পি রাখতে চাচ্ছি না, কারণ আমার এই প্রেসারটাকে আমি চেঞ্জ করে অন্য টার্মে প্রকাশ করতে চাচ্ছি। অন্য টার্মে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা সেখানে আমরা কি বলতে পারবো, খেয়াল করো, আমরা তো অলরেডি জানি, আমরা কি জানি, পিভি ইকুয়ালস টু কত, এনআরটি। পিভি ইকুয়ালস টু যদি এনআরটি হয় তাহলে আমরা এখান থেকে পি এর মান কত বের করা যায়, পি এর মান বের করা যায় এনআরটি ডিভাইড বাই বি। হ্যাঁ, আমরা এটাই চাচ্ছি। এটা কেন চাচ্ছি, কারণ ইন্টিগ্রেশন অফ ডিবি মানে কার সাপেক্ষে অন্তরীকরণ করব, বি এর সাপেক্ষে, ওই কারণে আমি বিটাকে আনতে চাচ্ছি। তাহলে বিটাকে আনলে এটা দেখতে কেমন হয়ে গেল, আমার এনআরটি ডিভাইডেড বাই বি ইনটু ডিভি ইন্টিগ্রেশন অফ। এবার বলো আমার এটা আমার কার সাপেক্ষে অন্তরীকরণ যোগজীকরণ করতেছি, বি এর সাপেক্ষে ভলিউম, তাহলে লিমিটটা কার হবে, ভলিউমের হবে। ভলিউম কত থেকে কত, বি1 থেকে বি2, তাহলে আমরা দিলাম বি1 থেকে বি2 পরিমাণ ভলিউম। এবার আসো আমরা এখান থেকে এই জিনিসটা বলতে পারি, আমার এখানে বি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে এনআরটি টা বের হয়ে চলে আসবে। তাহলে আমার এনআরটি যদি বের হয়ে চলে আসে, আমার থাকবে কত, ইন্টিগ্রেশন অফ বি1 থেকে বি2 1 বাই বি ডিবি। আর সবাই দেখি বুঝতে পারতেছে এটা কোন ফর্মুলা, লন এর ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এনআরটি লন বি, এ লন বি থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট বি2 লোয়ার লিমিট বি1। তাহলে আমরা বলতে পারি এনআরটি আমার লন আপার লিমিট হচ্ছে বি2 মাইনাস লন বি1। এবার লন এ মাইনাস লন বি সমান কি, লন এ বাই বি। তাহলে আমরা বলতে পারি এনআরটি লন বি2 ডিভাইডেড বাই বি1। এটা হচ্ছে আমার কৃত কাজের ফর্মুলা। এখন তুমি একটু খেয়াল করে দেখো, কৃত কাজ সমান কি, টোটাল তাপ, অর্থাৎ তুমি যে পরিমাণ তাপ দিবে সমস্ত প্রক্রিয়া সেটা কিসে কনভার্ট হয়, তাপে রূপান্তর হয়। তাহলে আমি যে পরিমাণ তাপ দিলাম সেটা কাজে রূপান্তর হয়, যে পরিমাণ কাজ করলাম সেটা তাপে রূপান্তর হয়। এবার এটা ডব্লিউ এর মান যেরকম, এটাকে আমি কিউ এর মান বললেও ভুল হবে না। তাহলে যদি তোমাকে বলা হয় সমস্ত প্রক্রিয়ায় টোটাল কৃত কাজের মান বের করো, এই ফর্মুলা। আর যদি বলা হয় টোটাল তাপের মান বের করো, কি পরিমাণ তাপ আমি দিলাম বা কি পরিমাণ তাপ সে শোষণ করলো বা কি পরিমাণ তাপ সে নির্গত করলো, সেটাও আমি এটা দিয়ে বের করতে পারবো। তাহলে আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এবং একটা কথা হচ্ছে, এই যে আমরা বললাম এই জিনিসটা তারা আসলে কি মিন করতেছে, দেখো আমরা তোমাদেরকে একটা কথা, তোমরা যারা ইন্টিগ্রেশন করছো তোমরা এটা ভালো করে জানো যে আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখান থেকে আমি এতটুকু যে এই এরিয়াটা আমরা তোমাদেরকে বলছিলাম যে আমার কৃত কাজ মানে কি, এই যে এরিয়াটা, তাই না। এবার যদি তুমি এখান থেকে ছোট্ট একটা স্লাইস কেটে নাও, এই ছোট্ট একটা স্লাইস কেটে নিলে সেটা কত হয়, ডিবি, আর এটা আমার কি, ফি। তাহলে আমরা বলতে পারি ফি ডিবি ইন্টিগ্রেশন করবো কত থেকে কত, বি1 থেকে বি2। এই জিনিসটাই আমরা আসলে এখানে করছি, খেয়াল করে দেখো। অর্থাৎ তোমার ম্যাথের ইন্টিগ্রেশন যেটা সেটাকে তুমি এখান থেকে আনতে পারবে। এবং এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, এটা মানে যেহেতু আমার এটা মিন করে, দ্যাট মিন্স এটা মানে এটা, এর মানে হচ্ছে আসলে এই রেখাটার নিচে যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে, কৃত কাজ নির্দেশ করে। এটা আমরা আগেও বলছিলাম এবং এই ধরনের একটা ম্যাথও দিয়েছিলাম। তাহলে আমার এই ধরনের রেখা দ্বারা আবদ্ধ নিচের দিকের অংশটা সবসময় কার মান নির্দেশ করে, কৃত কাজের মান নির্দেশ করে। তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম, যদি এটা হয় আমরা এভাবে করব। এখানে n মানে কি, n মানে হচ্ছে মূল সংখ্যা। মূল সংখ্যা যদি 1 মূল হয় তখন আমরা এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো আরটি লন বি2 বাই ভি1। এই জিনিসটা মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে আমি 1 মোল গ্যাস নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে আমরা বলতে পারি যদি কখনো বলা হয় সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ, ওই সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। তাহলে আমি একটু ছবি তুলে নিই, এর হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ বের করার ফর্মুলা। এবার আসলে আমরা একটু সামনের দিকে প্রসিড করি। আমার সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ বের করা শেষ। তাহলে যেহেতু কৃত কাজ বের করা শেষ, এখন আমি যে কাজটা করব শুধুমাত্র ডিরেক্টলি কৃত কাজের ফর্মুলাটা এখানে দিয়ে দিব, যে আমার সমস্ত প্রক্রিয়া যে কৃত কাজ, ওই কৃত কাজ আমি কি পেলাম, ওই ফর্মুলাটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে সমস্ত প্রক্রিয়ার জন্য, তাহলে আমি বলতেছি কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। ওই সমষ্ণ প্রক্রিয়ার জন্য কৃত কাজের ফর্মুলা কি, ডাব্লিউ অথবা গৃহীত তাপ বা বর্জিত তাপ কিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি এনআরটি লন বি2 বাই ভি1। এটাই ছিল আমার মেইন ফর্মুলা। এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এখানে এটা তো আমি ভলিউম দিয়ে দিলাম, কিন্তু পরীক্ষায় তোমার মনে করো ভলিউম নাই, পরীক্ষা আছে কি প্রেসার। আবার যদি পরীক্ষা কি আছে, প্রেসার, তখন তুমি কি করবা, হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই, তোমাদের সাথে আছে মোবাইল। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই সমষ্ণ মানে আমরা কি বলছিলাম, কার সূত্র মেনে চলে, বয়লের সূত্র। বয়লের সূত্র মানে কি, পিভি ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি P1 V1 ইকুয়ালস টু কত,
v2 v2। এবার দেখো এখানে কি আছে v2 বাই v1, তাহলে আমরা বলতে পারি এই v1 টাকে নিচে নামাইলে v2 টাকে নিচে আনলে আমরা বলতে পারি v1 বাই v2 ইকুয়ালস টু v2 বাই v1 বলতে পারি কিনা। এর মানে সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে v2 বাই v1 বলা যে কথা v1 বাই v2 বলাও সেম কথা। তাহলে আমরা বলতে পারবো এই q এবং w এর ফর্মুলা এটাও বলা যায়, সেটা হচ্ছে nRT ln v1 ডিভাইডেড বাই v2। যদি তুমি অ্যাডমিশনের পরীক্ষা দাও অর্থাৎ কোনো একটা জায়গায় অ্যাডমিশন দিচ্ছ, অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি এই ফর্মুলা সরাসরি ব্যবহার করতে পারবা, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই ফর্মুলা সরাসরি ব্যবহার করতে পারবা না। ইন্টারমিডিয়েট পরীক্ষায় তোমাদের যদি এই ফর্মুলা ব্যবহার করিতে হয় তাহলে আমার আগে এই ফর্মুলা লিখিতে হয়। যদি লেখো তুমি এই ফর্মুলা, সেখান থেকে তুমি কনভার্ট করবে এই ফর্মুলা কনভার্ট করে তুমি এটা পেয়ে যাবা, তখন তুমি মান বসাবা, সেখান থেকে তুমি ফুল মার্কসটা পেয়ে যাবা। তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে আমার সরাসরি ব্যবহারযোগ্য, মানে ব্যবহার করতে পারবো, আর এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না। তবে আমাদের যদি কখনো ভলিউম না দিয়ে যদি প্রেসার দিয়ে দিই তখন আমাকে এটা করা ছাড়া উপায় নেই। তখন আমি কি করব, এই যে এখান থেকে আমরা বলবো, আমরা জানি সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে p1 v1 = p2 v2, সেখান থেকে v2 বাই v1 এর জায়গায় p1 বাই p2 বসাইয়া ক্যালকুলেশন করে ম্যাথটা বের করে ফেলবো। তাহলে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া আচ্ছা আমার আয়তনের ফর্মুলা, আয়তনের একক আর প্রেসারের একক তো সেম না, তো আয়তনের একক আর প্রেসারের একক যেহেতু সেম না, আপনি যে এই আয়তনটাকে প্রেসারে কনভার্ট করছেন, আমার কি কৃতকাজের এককটা চেঞ্জ হয়ে যাবে না? জি না, চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ এই জিনিসটার এককের উপর কখনো এটা নির্ভর করে না। কেন নির্ভর করে না? আয়তন দেখো না, উপরে মিটার কিউব, নিচে মিটার কিউব, কাটাকাটি, এর মানে আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে একটা এককহীন রাশি। আবার যদি বলো প্রেসার, এখানে প্যাসকেল, এখানেও প্যাসকেল, কাটাকাটি, এটা হচ্ছে এককহীন। এর মানে এটার এককের উপর কখনো নির্ভর করে না আমার কি হবে। ওই কারণে আমরা যে কাজটা করব, এখানে b1 b2 একই একক রাখবো, সেই এককটা কি এসআই একক না কি একক সেটা আমার দেখার দরকার নাই, একই থাকলে হবে। তাহলে আমরা যে জিনিসটা বললাম, কি বললাম, সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করব, তবে আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি যদি আমার প্রয়োজন হয়, এবং আমরা এভাবে কনভার্ট করে নিতে পারবো। তবে তুমি যদি সেকেন্ড ওয়ান ব্যবহার করতে চাও ইন্টারমিডিয়েট পরীক্ষায়, তোমাকে যে কাজটা করতে হবে, ওই যে আমার সেকেন্ডটা ব্যবহার করতে হলে আমাকে প্রথমটা থেকে সেকেন্ডটা প্রমাণ করে নিতে হবে। এবার আসো যে ভাই আমার সমষ্টি প্রক্রিয়া শেষ, এখন যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাকে কৃতকাজ বের করতে বলে, আমি কিভাবে বের করব? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ বের করার সিস্টেমটা একটু বড়, তাও আমি একটু হালকা, আমি একটু জোরে যাব, জোরে তোমাদেরকে বুঝিয়ে দিব, এবং আশা করি তোমাদের সমস্যা হবে না। মানে মোটামুটি যাদের ইন্টিগ্রেশনের বেসিক আছে তাদের কোনো সমস্যা নাই, বাট যারা ইন্টিগ্রেশন পারো না তারা খুব ঝামেলায় পড়ে যাবা। যে আমার প্রমাণগুলো শিখে রাখা উচিত, কারণ অনেক সময় পরীক্ষায় আমাদের প্রমাণগুলো দিয়ে দেয়, ছোট ছোট কিছু প্রমাণ দিয়ে দেয়। ইভেন এমনও তুমি দেখবা, এমনও আছে যে আমার 3 নাম্বারের মধ্যে এরকম একটা প্রমাণ দিয়ে দিছে, অর্থাৎ ইন্টিগ্রেশনের এই প্রমাণগুলো। ওই কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রমাণগুলো একটু শিখে রাখা বেটার, প্র্যাকটিস করে রাখলে অন্তত পরীক্ষায় তুমি পারবা। তাহলে এবার আসি আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? এবার আসো, তাহলে আমার রুদ্ধতাপীয় যখন বললো, তাহলে আমরা বলতে পারি রুদ্ধতাপীয়। এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমি আবার আগের মতো বলবো, আমার কৃতকাজ ডব্লিউ বের করবো, এর মানে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, আর ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ মানে কি আমরা বলতে পারি পি ডি বি। এখন একটু ভালো করে খেয়াল করো, তুমি ঠিক আবার আগের মতো কাহিনী করবা। আগের মতো কাহিনী করবা কি, এই পি এর মানটা বসাবা। তাহলে তুমি যখন সমষ্টি করছিলা তখন তুমি কি করছিলা, pv equals to ধ্রুবক, তাই না? এখান থেকে তুমি যে কাজটা করছিলা, যেহেতু pv equals to ধ্রুবক, হ্যাঁ, pv equals to আমাদের কে, তাহলে তুমি সেখান থেকে যে কাজটা সরি pv equals to তুমি করছিলা nRT, pv equals to nRT। তো তুমি pv equals to যে nRT, এই pv equals to nRT দিয়ে কার মান বের করছিলা, p এর মান বের করছিলা। কিন্তু কথা হচ্ছে সেটা তো সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, রুদ্ধতাপীয় ক্ষেত্রে না। তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু রুদ্ধতাপীয়, এখানে লিখতে হবে pv টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। তুমি কার মান বের করবা, p এর মান। তাহলে p ইকুয়ালস টু কি হবে, k ডিভাইডেড বাই v টু দি পাওয়ার গামা। তাহলে আমি p এর জায়গায় এটা বসাই দিব, p এর জায়গায় কি বসালাম, k ডিভাইডেড বাই v টু দি পাওয়ার গামা ইনটু dv। এবার দেখো এই কেটা আমার কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট এটা বের হয়ে চলে আসবে, তাহলে বের হয়ে চলে আসলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ, আমাদের কেটা বের হয়ে চলে আসলে, আর বি টু দি পাওয়ার গামাটাকে আমরা বলি বি টু দি পাওয়ার মাইনাস গামা ডি বি। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি। এবার আসো কার ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি ছিল, n dx এর ফর্মুলা কি ছিল, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে আমরা এই ফর্মুলা জানি। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমার এখানে লিমিটটা, এই লিমিটটা কি, কার লিমিট, b এর লিমিট, b এর লিমিটটা b1 থেকে b2, b1 থেকে b2, b1 থেকে b2। তাহলে আমরা এটা লিখে এখানে আমরা লিমিটটা দিয়ে দিতে পারবো। তাহলে আমরা কার ফর্মুলা, x টু দি পাওয়ার n এর ফর্মুলা, এখানে যেহেতু b অর্থাৎ x এর জায়গায় b বসলো, তাহলে আমরা এখানে বলতে পারি আমার kটা বের হয়ে চলে আসবে, আর উপরে বলতে পারি b টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1, থার্ড ব্র্যাকেট দিব, এরপর আমাদের আপার লিমিট উপরে, লোয়ার লিমিট নিচে।
এটা হচ্ছে আমার প্রাথমিক অংশটুকু, এবং এটা এটা তোমরা জানো x টু দি পাওয়ার n এর ফর্মুলা, না জানলে আমার কিছু করার নাই, তোমরা একটু জেনে নিবা, কারণ হচ্ছে তোমার ইন্টিগ্রেশন এগুলো তোমার করার কথা, যেগুলো তোমার ফার্স্ট ইয়ারে করে ফেলছো। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখান থেকে বলতে পারবো যে আমার কেটা আছে। এখন উপরে আমাদের এবার আমরা যে কাজটা করবো, a মাইনাস গামা প্লাস 1, আলটিমেটলি এটাকে আমি 1 মাইনাস গামা লিখতে পারি না, মানে মাইনাস গামা প্লাস 1 লেখা যে কথা, 1 মাইনাস গামা লেখা তো সেম কথা, মানে আগে পরে লিখলাম আর কি, দেখতে সুন্দর লাগবে। তাহলে আমি সৌন্দর্য বর্ধনের জন্য এটাকে লিখলাম 1 প্লাস গামা। তো যেহেতু এখানে লিমিটটা কার, বি এর না, আমি এখানে তো কোনো বি নাই, তাহলে এটাকে বের করে নিয়ে চলে আসি। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি কে ডিভাইডেড বাই আমাদের 1 মাইনাস গামা, আর এখানে কি আছে, বি টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এই বি টু দি পাওয়ার 1 মাইনাস গামার জায়গায় একবার বি2 আর একবার বি1, তাহলে বি2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস বি1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বসাইলাম। খেয়াল করে দেখো, তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের এই জিনিসটা হলো যে আমরা লিমিটটা বসাই দিলাম, তাহলে আমার আসলো কে ডিভাইডেড বাই 1 মাইনাস গামা বি2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস বি1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এবার আসো আমরা কি করব, তাহলে আমাদের এখানে দেখো একটা কে চলে আসছে, এই কেটাকে আমার তাড়াইতে হবে না? অবশ্যই ভাই, আমার এই কেটাকে তাড়াইতে হবে। এই কেটাকে তাড়াইতে হলে আমরা কি করব, একটু খেয়াল করো। আমরা জানি কি, আমরা তো জানি p1 b1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক, আবার p2 b2 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কি ধ্রুবক, আমরা চাইলে বলতে পারি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমার এখানে যে কেটা, এই কেটাকে আমি ভিতরে গুণ করে দেব। যদি তুমি কেটাকে ভিতরে গুণ করে দাও, আমি একসাথে করে দিচ্ছি, এ 1 দিলাম, এখানে কে দিলাম, তাহলে কে b2 টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা, আর এখানে হলো কে b1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এখন একটু ভালো করে খেয়াল করো, তো এই কেটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে কে যদি রাখতে না চাও, এই কে এর জায়গায় p1 b1 টু দি পাওয়ার গামা বসানো যায়, p2 b2 টু দি পাওয়ার গামা বসানো যায়। তো আমার কথা হচ্ছে তুমি কোনটা বসাবা সেটা ডিপেন্ড করবে তোমার কোনটা আছে তার উপর। যেহেতু এখানে b2 আছে, তুমি কোনটা বসাবা, p2 b2 টু দি পাওয়ার গামা, আর এখানে যেহেতু b1 আছে, কে এর জায়গায় বসাবা p1 b1 টু দি পাওয়ার গামা, যেহেতু আমার এই দুটো সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি 1 বাই 1 মাইনাস গামা আমাদের আছে, আর এদিকে আমি কে এর জায়গায় বসাবো কি, কে এর জায়গায় বসাবো আমাদের p2 b2 টু দি পাওয়ার গামা ইনটু b2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা আছে, মাইনাস কে এর জায়গায় বসাবো p1 b1 টু দি পাওয়ার গামা, আর এদিকে আমাদের b1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা আছে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, 1 বাই 1 মাইনাস গামা, এদিকে দেখো এটা হচ্ছে b2, এটা b1, দুইটা গুণাকারে আছে, গুণাকার থেকে পাওয়ার পরে কি হয়, যোগ হয়। পাওয়ার পরে তুমি যখন যোগ করবা, দেখো তো এই দুটো যোগ করলে গামা প্লাস 1 মাইনাস গামা, এর মানে গামা গামা চলে যাবে না, এর মানে এখানে থাকে কি, এখানে থাকে p2 b2 মাইনাস আমাদের p1, এখানে আমার আলটিমেটলি b1 থাকবে। তাহলে আমি 1 বাই গামা 1 মাইনাস গামা, আমাদের এখানে আমরা কি পেলাম, 1 বাই গামা মাইনাস 1 p2 b2 মাইনাস p1 b1, এটা হচ্ছে w এর মান, একটা মান পেয়ে গেলাম। অর্থাৎ পরীক্ষায় তুমি চাইলে w ইকুয়ালস টু ইউজ করতে পারবা 1 বাই গামা মাইনাস 1 p2 b2 মাইনাস p1 b1। আবার তুমি তো জানো pv ইকুয়ালস টু কি nrt, তো pv ইকুয়ালস টু যদি nrt হয়, তাহলে p1 b1 ইকুয়ালস টু কি হবে nrt1, এবং p2 v2 ইকুয়ালস টু কি হবে nrt2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, আমরা w ইকুয়ালস টু বলতে পারি 1 বাই 1 মাইনাস গামা, তাহলে আমি এখানে বলতে পারি p2 v2 ইকুয়ালস টু কত nrt2 মাইনাস এখানে হবে nrt1। তাহলে একটু খেয়াল করে দেখো, nr টা যদি কমন নিই, w ইকুয়ালস টু কি বলা যায়, nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইনটু আমার এখানে হয় t2 মাইনাস t1। তুমি চাইলে এটাকে ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারবা। এবার যদি তুমি 1 মোলের জন্য ব্যবহার করো, 1 মোলের জন্য ব্যবহার করলে n এর মান কত 1, তাহলে তুমি বলতে পারবা w ইকুয়ালস টু হচ্ছে r বাই 1 মাইনাস গামা t2 মাইনাস t1। আর আমাদের তুমি যদি এখানে 1 মাইনাস গামার জায়গায় গামা মাইনাস 1 লেখো, তখন এখানে হয়ে যাবে t1 মাইনাস t2, এটা তোমার ইচ্ছা। তাহলে আমরা বলতে পারি r বাই গামা মাইনাস 1, এটা হচ্ছে আমার t2 মাইনাস t1। আমরা পরীক্ষার জন্য আমাদের সুবিধার জন্য আমরা এটাকে এভাবে লিখি r বাই আমরা লিখি গামা মাইনাস 1, এখানে লিখে দিই t2 জায়গায় t1 মাইনাস t2। অর্থাৎ এখানে আমরা মাইনাস কমন নিলাম, এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস মাইনাস কাটাকাটি, এটা হচ্ছে আমার রুদ্রতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা। তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা যেহেতু, এটা তুমি কোনটা লিখবে সেটা তোমার ব্যাপার, এবং তুমি চাইলে এখানে এই কাজটা করতে পারো, এটাকে গামা মাইনাস 1 লিখে p1 b1 টাকে আগে রাখো, p2 b2 টাকে পরে রাখো, সেটাও তোমার কোনো সমস্যা নাই, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করতে পারবা। এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ কিভাবে বের করবা, ওই কৃতকাজের ফর্মুলা। তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়া কৃতকাজ বের করার ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে, আমাদের একবারে আমরা লাস্টের দিকে চলে আসছি আমাদের ক্লাসের, রুদ্রতাপীয় প্রক্রিয়া কৃতকাজের ফর্মুলা আমরা জেনে গেলাম। তো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ভাই আর কিছুই না, তোমরা যে কাজটা করবা এই ফর্মুলাটা মুখস্থ করে রাখবা, এই ফর্মুলাটা মুখস্থ করে রাখবা। তোমাকে পরীক্ষায় কৃতকাজ বের করতে বললো, তুমি প্রশ্ন করবা সেটা কি সমষ্ণ নাকি রুদ্রতাপীয়, যদি সমষ্ণ হয় আগের ফর্মুলা, যদি রুদ্রতাপীয় হয় বর্তমানের ফর্মুলা, যেটা বলুক সেটা দিয়ে তুমি আনসার বের করে দিয়ে চলে আসবা। এবার আসি, এবার আমাদের আজকের জন্য লাস্ট টপিকস, একটু টাইম নিব,
আজকের জন্য লাস্ট টপিক, এটা পরেই আমি আমার ক্লাস শেষ করে দিব। সবাই একটু ভালো করে খেয়াল করো। এবার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস, হ্যাঁ ইম্পর্টেন্ট টপিকস তার আগে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে কি আমি যদি বলি আমার এটা একটা গ্রাফ, এই গ্রাফের এদিকে আছে আমার ভলিউম বি, এদিকে আছে আমার প্রেসার পি, তাহলে এদিকে আমার ভলিউম বি দিলে এদিকে যদি আমি প্রেসার পি দিই, তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমি দুইটা গ্রাফ আঁকবো। প্রথম গ্রাফটা হচ্ছে দেখতে এরকম, পরের গ্রাফটা আমাদের, আর সেকেন্ড গ্রাফটা হচ্ছে আমার দেখতে এরকম। আবার আমি এখানে আরেকটা গ্রাফ আঁকবো, প্রথম গ্রাফটা হচ্ছে দেখতে এরকম, আর সেকেন্ড গ্রাফটা হচ্ছে আমার দেখতে এরকম। তাহলে দেখো সেকেন্ড গ্রাফটা হচ্ছে দেখতে এরকম। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এখানে আমি যদি বলি আমার এটা হচ্ছে গ্রাফ এ, এটা হচ্ছে আমার গ্রাফ এ বি সি ডি, এটাকে ডি দিলাম, আর এদিকে আমি নাম দিলাম গ্রাফ বি, এটাকে নাম দিলাম সি। এবার আমি প্রথমে করব এ ভার্সেস সি। তাহলে বলো তো এ এবং বি এর মধ্যে কোন গ্রাফটা বেশি খাড়া মানে কি, যেমন আমি যদি বলি এই কলমটা এভাবে, এই কলমটা এভাবে, তোমরাই আমাকে আনসার দাও এই দুইটা কলমের মধ্যে কোন কলমটা বেশি খাড়া। অবশ্যই লাল কলমটা আমার বেশি খাড়া। এর মানে যে গ্রাফটা একটু এরকম খাড়া হয়ে থাকবে সেটা হচ্ছে আমার বেশি খাড়া। এবং আমরা বলে দিব সমস্ত, তুমি যদি বলো ভাইয়া আমাদের সমস্ত প্রক্রিয়ার গ্রাফ কি এরকম, রুদ্রতাপীয় তাও এরকম, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? ওই দুইটার মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার গ্রাফটা যেরকম হয়, রুদ্রতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা তার থেকে একটু কি হয়, খাড়া হয়। তাহলে আমরা বলতে পারবো এই হচ্ছে আমার কার গ্রাফ, সমষ্ণ। একইভাবে এখানে ডি হচ্ছে কার গ্রাফ, সমষ্ণ। অর্থাৎ যেটা একটু বেশি কম খাড়া সেটা হচ্ছে সমষ্ণ, আর রুদ্রতাপীয় সমষ্ণর তুলনায় কি বেশি খাড়া। এই কতটুকু খাড়া সেটা আমরা এখন প্রমাণ করব। তাহলে আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে রুদ্রতাপীয়। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, আমাদের এখানে আমরা যে জিনিসটা বলতে পারি, সমষ্ণ লেখচিত্র এবং রুদ্রতাপীয় লেখচিত্র দুইটার মধ্যে সমষ্ণটার তুলনায় রুদ্রতাপীয় একটু বেশি খাড়া। তাহলে দুইটা গ্রাফের মধ্যে আনুপাতিক হারে যেটা একটু বেশি খাড়া, দিস ইজ আওয়ার রুদ্রতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে সমষ্ণ ইজ কম খাড়া, রুদ্রতাপীয় ইজ বেশি খাড়া। এখান থেকে আমরা পরীক্ষায় আনসারটা বলে দিতে পারবো কোনটা বেশি খাড়া, সেখান থেকে আমি আনসারটা করবো একটু করে নাড়াচাড়া। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এটা হয়ে গেল, এটা হচ্ছে আমার সমষ্ণ এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ার গ্রাফ। ওকে, এবার তোমাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। তুমি টেস্ট পেপার উল্টাইলে দেখবা এই প্রমাণটা পরীক্ষায় খুব বেশিবার আসছে, মানে এই প্রমাণটা আসে পরীক্ষায়। তবে এটা আছে অনুধাবনমূলক, খ নাম্বার আসে, গতে না, খ নাম্বারে এই প্রমাণটা আছে। সেটা হচ্ছে কি, তোমাকে বলা হবে, প্রশ্নটা দেখো, রুদ্রতাপীয় লেখ সমষ্ণ লেখের তুলনায় অধিকতর খাড়া। এটা তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। অর্থাৎ রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে লেখটা ওটা সমষ্ণটার তুলনায় অধিকতর খাড়া। তাহলে আমি এখান থেকে বলতে পারি এটা আমার সমষ্ণ আর এটা হচ্ছে আমার রুদ্রতাপীয়। তাহলে আমার ওই যেটা একটু খাড়া বেশি সেটা হচ্ছে আমার কি, রুদ্রতাপীয়, যেটা কম খাড়া সেটা হচ্ছে সমষ্ণ। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, কোন একটা লেখ কতটুকু খাড়া, বা আমার মনে করো আমি যদি বলি আমার দুইটা সরল লেখা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, তাহলে তুমি খেয়াল করো এই দুইটার মধ্যে কোনটা বেশি খাড়া সেটা তুমি কি দিয়ে বুঝবা, সেটা তুমি যাকে দিয়ে বুঝবা সেটা হচ্ছে তার ঢাল। এখানে কোনটা দিয়ে বুঝবা, θ1 এবং θ2, এই কোণ যেটা, এই কোণ থেকে আমরা বলবো তার ঢাল বের করা যায়। আমরা জানি tan θ কে আমরা কি বলি, ঢাল বলি। কোন একটা সরলরেখার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। কিন্তু কথা হচ্ছে যখন বক্ররেখা, তার তো প্রত্যেকটা পয়েন্টে ডালটা চেঞ্জ হয়, হ্যাঁ তার প্রত্যেকটা পয়েন্টে ডালটা চেঞ্জ হয়। এখন যদি তুমি প্রমাণ করতে পারো যে আমাদের যার ডাল যত বেশি সেটা তত বেশি কি খাড়া, তাহলে আমরা বলতে পারি সমষ্ণ এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ার মধ্যে যদি আমি বলি রুদ্রতাপীয় প্রক্রিয়ার ঢালটা বেশি, তাহলে আমি তো অলরেডি বুঝেই গেলাম যে সমষ্ণ প্রক্রিয়ার লেখের তুলনায় যদি রুদ্রতাপীয় প্রক্রিয়ার ঢাল একটু বেশি হয়, দ্যাট মিনস এটা একটু কি বেশি খাড়া। তাহলে এখন আমার কাজ হচ্ছে সেই জিনিসটা প্রমাণ করা। তাহলে আমি আসি, এই প্রমাণটা করতে হলে তোমার কি করতে হবে, ঢাল বের করতে হবে। এবার আসো আমরা যদি বলি যে আমাদের ঢাল বলতে আমাদের কি মিন করে, মনে করো আমি যদি বলি এদিকে হচ্ছে আমার কি আছে, প্রেসার, এদিকে হচ্ছে আমার ভলিউম। তাহলে বলো তো আমি যদি এদিকে প্রেসার রাখি, এদিকে আমরা ভলিউম রাখি, কোন একটা সরলরেখা যদি এটা দিই, তার ঢাল মানে কি ট্যানজেন্ট। তাহলে আমি যদি বলি এই যে এটা, তাহলে আমি কি বলতে পারবো, এটা হচ্ছে ট্যানজেন্ট মানে হচ্ছে থিটা, তাহলে তার ঢাল হচ্ছে m = tan θ = কি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে b, ভূমি হচ্ছে p। এবার আমরা বলি যদি আমরা ছোট্ট একটা অংশ নিই, তখন বলতে পারবো কি ক্যালকুলেশনের মাধ্যমে করলে, এটা হচ্ছে dp, এটা হচ্ছে dv, তখন বলতে পারি dv, আমাদের তখন বলতে পারবো আমাদের লম্বটা হচ্ছে db, হ্যাঁ সরি এটা db, এটা dv
সরি এদিকে পি এদিকে বি, তাহলে এটা হচ্ছে আমার ডিবি আর এটা হচ্ছে আমার ডিপি। তখন আমরা বলতে পারবো ডিবি ডিভাইড বাই ডিপি। তাহলে এই যে ডিবি ডিভাইড বাই ডিপি আমাদের এখান থেকে আমরা যেটা বলতে পারতেছি, আমার সরি একটু ভুল হয়েছে, আমরা তো নির্দেশক চিত্রের ডান দিক এইদিকে থাকে ভলিউম, এদিকে থাকে প্রেসার, তাহলে এইদিকে হচ্ছে প্রেসার, তাহলে এটা হচ্ছে আমার ডিপি, হ্যাঁ এটা হচ্ছে ডিপি, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আমার ডিবি, এটা হচ্ছে আমার ভি। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে পি বাই পি ডিভাইড বাই বি অথবা ডিপি ডিভাইডেড বাই ডিভি। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারতেছি, আমার যে ঢালটা, এই ঢালটা আমি এখান থেকে বলতে পারবো। তাহলে আচ্ছা বলো তো, এই জায়গা থেকে ডাল বের করা মানে কার মান বের করা? ডিপি বাই ডিভি এর মান বের করা। এর মানে আমরা বলতে পারি এম ইকুয়ালস টু হচ্ছে ডিপি ডিভাইডেড বাই ডিভি। কেন এম ইকুয়ালস টু ডিপি বাই ডিভি? আশা করি বুঝে গেছো। তা আমি একটু ছবি তুলে রাখি, কারণ আমি এটা একটু মুছে ফেলবো, অনেকে আবার এটা বুঝতে হয়তো বাসায় সমস্যা হয়ে যাবে। তাহলে কেন আমার এটা, এই যে আমার ডিপি বাই ডিভি কে আমি ডাল বলতেছি, সেটা আমি অলরেডি প্রমাণ করে ফেললাম। অর্থাৎ আমার পি ভার্সেস বি গ্রাফে আমরা বলতে পারি ডিপি ডিভাইড বাই ডিভি, এটা হচ্ছে আমার কি? ঢাল। এবার আসো সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কোন সূত্র মেনে চলে? তাহলে আমি প্রথমে আসি সমষ্ণ। তাহলে সমষ্ণ যদি বলা হয় সেটা কোন সূত্র মেনে চলে? পিভি ইকুয়ালস টু ধ্রুবক সূত্র মেনে চলে। তাহলে বলো তো এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? বি এর সাপেক্ষে। তাহলে বি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি ডিবি অফ, আমরা বলতে পারি পিভি ইকুয়ালস টু আমার কি, আমরা এখানে বলতে পারি ডি ডিবি অফ কনস্ট্যান্ট কে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এখানে প্রেসারটাও চেঞ্জ, যেহেতু সমষ্ণ প্রেসারটাও চেঞ্জ হয়, ভলিউমটাও চেঞ্জ হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রথমে প্রেসার পি, আমরা বলতে পারি ডিবি বাই বি প্লাস বি ডিপি বাই ডিবি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কি ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0। তোমার টার্গেট কার মান বের করা? ডিপি বাই ডিভি। এবার তোমার টার্গেট হচ্ছে এটার মান বের করা, তাই তো? এবার আসো, তাহলে আমি এখানে বলতে পারি পি ইনটু এটার মান হচ্ছে 1 প্লাস বি ইনটু, আমরা এটাকে বলতে পারি ঢাল। এটা কি বলতে পারি? ঢাল। ডাল অফ আমাদের সমষ্ণ প্রক্রিয়া, তাহলে ডাল অফ সমষ্ণ এম সমষ্ণ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এম সমষ্ণ ইকুয়ালস টু, ক্যালকুলেশন করলে মাইনাস, আনসার আসবে মাইনাস পি ডিভাইডেড বাই ভি। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল। তাহলে আমাদের এখান থেকে আমরা জেনে গেলাম সমষ্ণ প্রক্রিয়ার ঢাল কত। এবার আসি, আমি ঠিক সেম ভাবে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ঢাল বের করব। রুদ্রতাপীয় প্রক্রিয়া, তাহলে আমি যদি বলি রুদ্রতাপীয়, ওই রুদ্রতাপীয় প্রক্রিয়ার ঢাল যদি তুমি বের করো, সেটা হচ্ছে কি? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু ধ্রুবক। আবার আগের মতো তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ করবে? বি এর সাপেক্ষে। এবার তুমি বি এর সাপেক্ষে অন্তরীকরণ করো, ডি ডিবি করো ইকুয়ালস টু ডি ডিবি কে করলাম, করার পর তুমি ক্যালকুলেশন করে ওই যে আবার এটা পাবা, এটা পাওয়ার পর সেটা হচ্ছে এম রুদ্রতাপীয়। তো এখন এটা তোমার হোমওয়ার্ক থাকবে, এটা করলে তুমি যেটা পাবা, সেটা আমি আমার শীট থেকে ডেকে ডাইরেক্ট বলে দিচ্ছি, সেটা যে তুমি পাবা সেটা হচ্ছে এরকম পাবা। রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য তুমি পাবা এটা ইকুয়ালস টু মাইনাস গামা পি ডিভাইড বাই বি, এটা তুমি পাবা। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এটা হচ্ছে এম রুদ্রতাপীয়, যেটা রুদ্রতাপীয় ইকুয়ালস টু কি আমি বলতে পারি গামা ইনটু মাইনাস পি ডিভাইড বাই বি, বলা যায় কিনা? অবশ্যই যায়। আর মাইনাস পি ডিভাইড বাই বি, এটাকে আমরা বলতে পারি এম সমষ্ণ। তাহলে আমরা বলতে পারি এম রুদ্র ইকুয়ালস টু গামা ইনটু এম সমষ্ণ। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমরা কি একটা কথা বলতে পারি? রুদ্রতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার কয় গুণ? গামা গুণ। এবার বলো এই গামার মান 1 থেকে বড় না ছোট? 1 থেকে বড়। আর 1 থেকে বড় মানে হচ্ছে এটাকে 1 থেকে বড় কোনো কিছু দ্বারা গুণ করলে আনসারটা আরো বড় হয়। এবার আমরা বলতে পারি এম রুদ্র ইজ গ্রেটার দেন এম সমষ্ণ। তাহলে সমষ্ণ রুদ্রতাপীয় প্রক্রিয়ার ঢালটা সমষ্ণ প্রক্রিয়ার ঢালের তুলনায় বড়। দ্যাট মিন্স আমরা বলতে পারি রুদ্রতাপীয় প্রক্রিয়ার ঢাল এবং সমষ্ণ প্রক্রিয়ার ঢালের মধ্যে তুলনা করলে রুদ্রতাপীয় প্রক্রিয়ার গ্রাফের ঢালটা বেশি, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের ঢালটা সবসময় কম। আর যার ঢাল বেশি সেটা বেশি খাড়া, যার ঢাল কম সেটা কম খাড়া। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের তুলনায় রুদ্রতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা একটু বেশি খাড়া। এবার পরীক্ষার প্রশ্ন আসে কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। তাহলে আমরা কত গুণ খাড়া? আমরা বলতে পারি গামা গুণ খাড়া। তাহলে এই জিনিসগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা অলরেডি আজকে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কমপ্লিট করে ফেলছি এবং এগুলো দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে। এবং আশা করি আজকের ক্লাসে যা যা শিখছি এখানে প্রমাণগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে বাসায়। যদিও প্রমাণ একটু বিরক্তিকর লাগতে পারে, তাও তোমাকে প্রমাণগুলো দেখতে হবে। যাদের ক্যালকুলাসের বেসিক ভালো তাদের জন্য সমস্যা হবে না। আর এগুলো করলে তোমার ক্যালকুলাসে একটু একটু করে আবার রিভাইজ দেওয়া হয়ে যাবে, কারণ এখানে সম্পূর্ণ ক্যালকুলাসের খেলা আমাদের। ওই জন্য আমরা বলতে পারি এইসব ক্যালকুলাসের খেলা থেকে তুমি পাও বেসিকের মেলা। আর বেসিকের মেলা যদি তুমি পেয়ে যাও, সেখান থেকে পরীক্ষায় তুমি অনেক বেশি করতে পারবা খেলা। ওই কারণে পরীক্ষায় যদি অনেক বেশি খেলা করতে হয়, আমার এখানে বেসিকের মেলাগুলো পড়তে হবে। আর বেসিকের মেলা করতে হলে একটু করে ক্যালকুলাসের খেলা দেখাইতে হবে। তাহলে আমাদের তোমরা এখন তোমাদের কোনো প্রবলেম থাকলে একটু কমেন্টে জানাই দাও, আর আমি দেখি যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা।
যদি আমি একটু খুব দ্রুত গেছি, আজকে আমি জানি আমি একটু দ্রুত গেছি, কারণ আজকে যেহেতু শুধুমাত্র প্রমাণ, ওই কারণে আমি একটু দ্রুত গেছি। তোমরা একটু তোমাদের প্রশ্নগুলো বলো। আচ্ছা, তোমাদেরকে বলে